হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং। কেমিস্ট্রি প্রথম পত্রের এমসিকিউ এর দ্বিতীয় পর্বে আজকে আমরা রয়েছি। কেউ যদি প্রথম পর্বটি না দেখে থাকো অবশ্যই প্রথম পর্বটি আগে দেখবে, পরবর্তীতে আমাদের এই ভিডিওটি দেখবে, তাহলে সবকিছু বুঝতে পারবে। ক্লাসটি শুরু করার আগে আমরা গত ক্লাসের প্রশমন তাপের কিছু মুখস্থ মান দেখাবো, যেগুলো তোমরা মুখস্থ করে নেবে। দেখো, প্রশমন তাপ বলতে আমরা বুঝি সাধারণত অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটি হলো প্রশমন তাপ। এখানে কিছু বিক্রিয়া রয়েছে, এই বিক্রিয়াগুলো প্রশমন তাপ তোমরা মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের এমসিকিউতে কোনো সমস্যা হবে না। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপ হলো -57.34। সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপ হলো -57.44। HNO3 ও NaOH এই দুটির প্রশমন তাপ হলো -57.35। HCl ও KOH এর প্রশমন তাপ হলো -57.43। HF ও NaOH এর প্রশমন তাপ হলো -68.60। CH3COOH এবং NaOH এর প্রশমন তাপ হলো -55.14। এই ছকটি তোমরা মুখস্থ করে নেবে, তাহলে প্রশমন তাপ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো আমাদের মূল পর্ব শুরু করা যাক। এখানে আমাদের কিছু বন্ধন শক্তি দেওয়া আছে। কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ধন শক্তি, কার্বন ক্লোরিনের মধ্যে বন্ধন শক্তি, ক্লোরিন ক্লোরিনের মধ্যে বন্ধন শক্তি, হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন শক্তি। এখন আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটির ডেল এইচ এর মান বের করতে বলা হয়েছে। বিক্রিয়াটিকে যদি আমরা গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে জিনিসটা অনেকটা এরকম দাঁড়ায়। এখান থেকে আমরা যদি ডেল এস এর মান বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে মূলত আমাদের বিক্রিয়কের টোটাল আমাদের যে বন্ধন শক্তির মান সেখান থেকে উৎপাদের বন্ধন শক্তির মান বিয়োগ করতে হবে। তাহলে চলো মানগুলো বসাই। তাহলে এখন যদি আমরা দেখি, প্রথমে আমাদের CH বন্ধন আছে 4টি, তাহলে 4 ইন্টু CH বন্ধনের মান প্লাস ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে, তাহলে প্লাস ক্লোরিন। এখন দেখো বিক্রিয়ক শেষ, এখন আছে উৎপাদ, তাহলে মানগুলো বিয়োগ হয়ে যাবে। CH বন্ধন আছে 3টি, লিখে দিলাম। CCl বন্ধন আছে একটি, মাইনাস CCl বন্ধন, এবং HCl বন্ধন আছে একটি, মাইনাস HCl বন্ধন। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে আমরা মানটি পেয়ে যাব, সেটা হবে -105 কিলোজুল পার মোল। এভাবে আমরা ডেল এস এর মান বের করতে পারি। পরবর্তী প্রশ্ন, 1 মোল অ্যাসিটিলিন পোড়াতে কত মোল অক্সিজেন প্রয়োজন হবে? 1 মোল অ্যাসিটিলিন পোড়াতে প্রয়োজন হবে আমাদের 5/2 মোল অক্সিজেন। কোনটি প্রোপেনের দহন নির্দেশ করে? প্রোপেনের দহন নির্দেশ করে হলো ঘ নাম্বার। মিথেন এবং ক্লোরিন মাধ্যমে একটা বিক্রিয়া হয়েছে, বিক্রিয়াটির বন্ধন শক্তির মান দেওয়া আছে, এখানে ডেল এস এর মান বের করতে বলা হয়েছে। ঠিক আমরা 250 নম্বর ম্যাথটি যেভাবে করেছি ঠিক সেইভাবে করব। সেটা করলে আমরা অ্যান্সার পাবো হলো -87.57 কিলোজুল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মিথেনের দহন তাপ দেওয়া আছে -890 কিলোজুল পার মোল। অর্থাৎ মূলত দহন তাপ বলতে এখানে 1 মোল মিথেন পোড়ালে আমরা এতটুকু তাপ পাই। মিথেন 1 মোলের জন্য দেওয়া আছে -890। এখন বলা হয়েছে বিক্রিয়াটিতে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড
উৎপাদন হলে, আচ্ছা তাহলে 88 গ্রাম সমান সমান কত মোল? কার্বন ডাই অক্সাইডের 1 মোল হলো 44 গ্রাম, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড আছে কত? 2 মোল। অতএব এর তাপ উৎপন্ন হবে কত? এর সাথে 2 গুণ হবে। 2 গুণ করলে আমরা কত পাই দেখি, 890 ইন্টু 2, অ্যান্সার হবে হলো -1780। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত বিক্রিয়াগুলোর মধ্যে কোনটি ডেলএইচ এর মান সবচেয়ে কম? ডেলএইচ এর মান সবচেয়ে কম হলো ঘ নাম্বার। কতগুলো বন্ধন শক্তি দেওয়া আছে, বিক্রিয়াটি ডেলএইচ এর মান বের করতে বলা হয়েছে। ঠিক 250 নাম্বার যেভাবে আমরা করেছি একইভাবেই করব। আমরা অ্যান্সার পাবো হলো -212 কিলোজুল। ভিডিওটি পজ করে তোমরা অবশ্যই নিজে করে নেবে। নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক? সর্বদা ঋণাত্মক হলো আমাদের দহন তাপের মান। সবুজ রসায়নের অন্তর্ভুক্ত কক্ষ তাপমাত্রা ও চাপে বিক্রিয়া সংগঠনের চেষ্টা। ঠিক আছে। নবায়নযোগ্য কাঁচামালের কম ব্যবহার, এটা ভুল। মাধ্যমিক গৌণ উৎপাদ হ্রাস করা, ঠিক আছে, 1 এবং 3 হবে অ্যান্সার। কার্বন এবং অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, বিক্রিয়াটি কি? বিক্রিয়াটি হলো কার্বনের দহন বিক্রিয়া। হ্যাঁ, কার্বনের দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মূলত অক্সিজেনের উপস্থিতিতে করা হয়, যেহেতু কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়েছে, অতএব এটি হলো দহন বিক্রিয়া। কার্বন ডাই অক্সাইড গঠনের বিক্রিয়া, হ্যাঁ এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, সুতরাং এটি কার্বন ডাই অক্সাইড গঠন বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। তাহলে সঠিক উত্তর হবে 1, 2, 3। পরবর্তী প্রশ্ন, বেগ ধ্রুবকের মান বিক্রিয়ার ক্রম নির্ভর, হ্যাঁ ঠিক আছে। সক্রিয় শক্তি নির্ভর, ঠিক আছে। তাপমাত্রা নির্ভর, এটাও ঠিক আছে। তাহলে উত্তর হবে 1, 2, 3। সাম্য ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল, হ্যাঁ। প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, এটাও ঠিক আছে। ক্ষুদ্র হলে মিশ্রণের বিক্রিয়ক বেশি থাকে। সঠিক উত্তর 1, 2, 3। একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বিক্রিয়ার হার কত হবে? বিক্রিয়ার হার হবে আমাদের 1 এবং 2। বিক্রিয়ার হার নির্ণয়ের সূত্র থেকে সরাসরি আমরা এটি লিখতে পারি 1 এবং 2। সঠিক উত্তর। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ বিক্রিয়া সমূহের সংঘর্ষ সংখ্যা বাড়ে, ঠিক আছে। বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমে না, ভুল। সক্রিয়ণ শক্তির সাথে এখানে কোনো নির্ভর করে না। বিক্রিয়ক সমূহের গতিশক্তি বাড়ে, ঠিক আছে। সঠিক উত্তর হবে 1 এবং 3। বিক্রিয়াটিতে ডেলএইচ পজিটিভ মানে বিক্রিয়াটি অবশ্যই আমাদের হবে তাপ হারি বিক্রিয়া। বিক্রিয়াটিতে যেহেতু তাপ হারি বিক্রিয়া, বিক্রিয়াটির তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পাবে, ঠিক আছে। সাম্য ধ্রুবক কেপি এবং কেসির মান সমান নয়। আমরা কেপি এবং কেসির মান যদি আমরা করতে চাই, দেখো ডেল এন এর মান কত হবে এখানে, এই জায়গায় 2 -1 -1 0, তাহলে কেপি এবং কেসি অবশ্যই সমান। এখানে সমান নয় হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 3। পরবর্তী প্রশ্ন, একটি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার সঙ্গে সাম্যাঙ্কের পরিবর্তনের লেখচিত্রটি নিম্নরূপ। বিক্রিয়াটি তাপ উৎপাদী, হ্যাঁ এটি তাপ উৎপাদী বিক্রিয়ার লেখচিত্র, ঠিক আছে।
বিক্রিয়াটি তাপহারী তো ভুল, তাপ উৎপাদী হলে তাপহারী হওয়ার তো কোনো সুযোগ নেই, তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 3। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ সক্রিয়ণ শক্তি হ্রাস পায়। এখানে বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তির কোনো সম্পর্ক নেই, সঠিক উত্তর হবে 2 এবং 3। একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটি অবশ্যই তাপহারী, যেহেতু ডেল এইচ পজিটিভ অনুসারে বিক্রিয়াটি তাপহারী। ঠিক আছে, কেপি এবং কেসির মান সমান। দেখো কেপি এবং কেসির মান সমান, হ্যাঁ ঠিক আছে। সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নেই, সঠিক উত্তর 1 2 3। কারণ এখানে গ্যাসীয় অণুর সংখ্যা হ্রাস বৃদ্ধি হয়নি, এখানে টোটাল বিক্রিয়কেও দুইটা আছে, উৎপাদেও দুইটা আছে, অতএব চাপের কোনো প্রভাব থাকবে না। একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটি অবশ্যই আমাদের তাপহারী বিক্রিয়া, যেহেতু ডেল এইচ পজিটিভ। বিক্রিয়াটিতে চাপের প্রভাব বিদ্যমান। বিক্রিয়াটি দেখো, বিক্রিয়াটিতে চাপের প্রভাব বিদ্যমান না, কারণ বিক্রিয়াটিতে গ্যাসীয় অণুর সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটেনি। এখানে উৎপাদও দুইটি আছে, বিক্রিয়কও দুইটি আছে, অতএব এটা হওয়ার কোনো সুযোগ নেই। তাপমাত্রার প্রভাব বিদ্যমান, যেহেতু বিক্রিয়াটি তাপহারী অবশ্যই তাপমাত্রার প্রভাব বিদ্যমান থাকবে, তাহলে সঠিক উত্তর হবে 2। প্রভাবক কোন বিক্রিয়ায় কি করে? প্রভাবক কোন বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি হ্রাস করে এবং বিক্রিয়ক অণুতে অধিশোষিত হয়, সঠিক উত্তর হবে 2 এবং 3। পরবর্তী প্রশ্ন, সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়াটিতে তাপমাত্রা বৃদ্ধি করলে, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, আমাদের SO3 এর পরিমাণ হ্রাস পাবে, কিন্তু দেওয়া আছে SO2, তাহলে এটা উত্তর হবে না, সঠিক উত্তর হবে 2 ও 3। একটি উভমুখী বিক্রিয়া কিভাবে একমুখী করা যায়? একটি উভমুখী বিক্রিয়াকে কিভাবে আমরা একমুখী করতে পারি? বিক্রিয়ার একটি উৎপাদ গ্যাসীয় হলে অবশ্যই উৎপাদটিকে আমরা বের করে দিলেই সেটি আর আগের অবস্থায় ফিরতে পারবে না। একটি উৎপাদ অদক্ষিপ্ত হলে আমরা আলাদা করে নিতে পারবো। একটি উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিলে তিনটাই সঠিক উত্তর, 1 2 3। এটি বিক্রিয়া দেওয়া আছে, ডেল এইচ নেগেটিভ, অর্থাৎ বিক্রিয়াটি তাপ উৎপাদী। বিক্রিয়াটিতে উৎপাদন বৃদ্ধি পাবে যদি তাপমাত্রা, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি করা, এটা হবে না, এটা ভুল অ্যান্সার। চাপের কি প্রভাব আছে বিক্রিয়াটিতে? চাপ আছে, কিন্তু চাপ বৃদ্ধি করতে হবে, চাপ হ্রাস করা হবে না, তাহলে এখানে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে হলো শুধুমাত্র 3। HNO3 এবং H3PO4 এর ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর হবে হলো 1 2 3, সবগুলো সঠিক। বাফার দ্রবণ হলো 1 এবং 3। হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণ দ্বারা করা যায় কোনটি? বাফার দ্রবণে পিএইচ গণনা করা যায়, হ্যাঁ আমরা পিএইচ গণনা করতে পারি, বিয়োজন দ্রবক নির্ণয় করতে পারি, আলফার মান। জ্ঞাত পিএইচ বাফার দ্রবণ তৈরি করা যায়, হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হবে 1 2 3। পিএইচ কমে গেলে জমিতে ব্যবহৃত হয় কোনটি? পিএইচ কমে গেলে আমরা চুন ব্যবহার করতে পারি, ক্ষার জাতীয়, ক্যালসিয়াম সার ব্যবহার করতে পারি, ম্যাগনেসিয়াম সার ব্যবহার করতে পারি, সঠিক উত্তর 1 2 3। দেহের রক্তে পিএইচ অপরিবর্তিত রাখার জন্য বাফার সিস্টেম কাজ করে। কোন ধরনের বাফার সিস্টেম কাজ করে? কার্বনেট বাফার, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার। তাহলে এখানে সঠিক উত্তর হবে হলো 2 এবং 3, আমাদের বাইকার্বনেট বাফার এবং ফসফেট বাফার। উদ্দীপকের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? উদ্দীপকের ক্ষেত্রে সঠিক হবে হলো 1 এবং 2।
তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের ক্ষেত্রে কি হয়? প্রশমন তাপ ধ্রুবক? হ্যাঁ, প্রশমন তাপ স্থির থাকে। H+ এবং OH- বিক্রিয়াটি বিক্রিয়া বিদ্যমান। হ্যাঁ ঠিক আছে। এনথালপির মান ঋণাত্মক। ঠিক আছে, 1 2 3 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কার্বন এবং অক্সিজেন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে ΔS এর মান দেওয়া আছে। উপরোক্ত বিক্রিয়াটি কার্বন, এটা আমরা আগেও দেখেছি। সঠিক উত্তর হবে 1 2 3। উদ্দীপকের ক্ষেত্রে যা প্রযোজ্য, উদ্দীপকের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? সঠিক উত্তর হবে 1 2 3। ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এখানে বিক্রিয়াটির একমুখী করতে কি করতে হবে? আমরা একমুখী যদি করতে চাই, এখানে একটি গ্যাসীয় উৎপাদ আছে, এটিকে সরাই দিলেই হবে। পাত্রের ঢাকনা খুলে দিতে হবে, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা চলে যেতে পারবে, বিক্রিয়াটি একমুখী হয়ে যাবে। উৎপাদকে কস্টিক সোডা দ্রবণে চালনা করতে হবে। হ্যাঁ ঠিক আছে। প্রভাবক ব্যবহার করতে হবে। এখানে প্রভাবক ব্যবহার করার কোনো দরকার নেই। সঠিক উত্তর হবে 1 এবং 2। উৎপাদ গ্যাসটির অক্সিজেন পরমাণুতে সৃষ্ট সংকরণ কোনটি? sp2 কার্বন ডাই অক্সাইড গ্যাস। বিক্রিয়াটির মান দেওয়া আছে। বিক্রিয়াটির ΔS এর মান, বিক্রিয়াটির সাম্যাবস্থায় X2Y2 XY3 এর ঘনমাত্রা যথাক্রমে দেওয়া আছে। বিক্রিয়াটির কেসির মান নির্ণয় করতে বলা হয়েছে। কেসির মান ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা কেসির মান তো খুব সহজে বের করতে পারবো। উপরে যাবে হলো উৎপাদের ঘনমাত্রা, এই সহগটা পাওয়ার হয়ে যাবে। একইভাবে নিচে যাবে হলো বিক্রিয়কের ঘনমাত্রা, সহগটা পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি করি, তাহলে সঠিক উত্তর পাবো হলো ক নাম্বার 0.45। উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি XY3 এর উৎপাদন বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ। সঠিক উত্তর হবে হলো 2 এবং 3। যেহেতু বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সেহেতু তাপমাত্রা বাড়ানো যাবে না, এটা ভুল। বাকি দুটি সঠিক উত্তর। সাম্যাবস্থায় নিচের কোন অবস্থাটি সঠিক? কোনটি সঠিক? সঠিক হলো প্রভাবকের প্রভাব আছে। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেশি, সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি, কখনো বিক্রিয়া সম্পূর্ণ হয় না। আমরা জানি সাম্যাবস্থার ক্ষেত্রে বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। সম্মুখ এবং পশ্চাৎ উভয় দুটি বিক্রিয়ার হার সমান হয়ে যায় এবং বিক্রিয়াটি একই হারে চলতে থাকে, অর্থাৎ বিক্রিয়াটি কখনো সম্পূর্ণ হবে না। সঠিক উত্তর হবে 4। সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে? সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, সাম্যাবস্থা পরিবর্তন ঘটবে। সাম্যদ্রব্যকের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। সঠিক উত্তর 1 2 3। বিক্রিয়াটির কেপির একক কত? আমরা কেপির একক অনেকবার নির্ণয় করেছি, আগে নির্ণয় করে আসছি। আমরা এটি যদি করি, তাহলে দেখো এই জায়গায় যদি উৎপাদ আছে, উৎপাদ, তাহলে এটা কি হবে? উপরে হবে ATM স্কয়ার, নিচে হবে ATM কিউব ইনটু ATM, তাহলে নিচে হবে ATM টু দি পাওয়ার 4, উপরে হবে ATM স্কয়ার। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হলো ক, ATM টু দি পাওয়ার -2। উৎপাদের গঠন তাপ কত কিলো জুল পার মোল? উৎপাদের গঠন তাপ হলো -46। যেহেতু উৎপাদ এখানে 2 মোল উৎপন্ন হয়েছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো, একটি বিক্রিয়া দেওয়া আছে, উদ্দীপকের বিক্রিয়াটির চাপের প্রভাব কিরূপ হবে? বিক্রিয়াটিতে চাপের প্রভাব কিরূপ হবে? 2 2, অর্থাৎ এখানে গ্যাসীয় অণুর সংখ্যা হ্রাস বৃদ্ধি হয়নি, অতএব এখানে কোনো চাপের প্রভাব হওয়ার সুযোগ নেই, চাপের প্রভাব নেই হবে। উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসির সম্পর্ক কোনটি?
আমরা কেপি কেসি সূত্র জানি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন এর মান কত হবে দেখো, ডেল এন এর মান হবে হলো 0, কারণ এখানে 2 -1 -1 0 হবে, তাইলে কেপি এবং কেসির মান সমান হবে। সঠিক উত্তর হবে হলো 3, কেপি এবং কেসি সমান। উদ্দীপকের বিক্রিয়ায় কেপির মান কত হবে? উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কেপির মান কত হবে? তো উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কেপির মান যদি আমরা ম্যাথটি সলভ করি, আলফা ধরে নিলে আলফা স্কয়ার -1 - আলফা স্কয়ার, হ্যাঁ সঠিক উত্তর হবে হলো 2 এবং 3। উদ্দীপকের এম পারমাণবিক সংখ্যা, উদ্দীপকে এম এর পারমাণবিক সংখ্যা 15 হলে বিক্রিয়ক যৌগটি, আচ্ছা বিক্রিয়ক যৌগটি কি হবে? আকৃতির ত্রিকোণাকার, দ্বিপিরামিডীয়, সংকরণ sp3d, সিগমা বন্ধন 5টি। সঠিক উত্তর 3টি। পারমাণবিক সংখ্যা 15 হলে এটা হবে হলো ফসফরাস, PCl5 PCl3 আমরা পড়েছি, সেখান থেকে এটাই এসেছে। বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটির কেপির একক কোনটি? অনেকবার আমরা করেছি, এটা তোমরা করবে। সঠিক উত্তর হবে হলো খ। Ab3 এর উৎপাদন বৃদ্ধিতে করণীয়, Ab3 এর উৎপাদন বৃদ্ধিতে করণীয় হলো তাপমাত্রা কমাতে হবে এবং B2 এর সরবরাহ বাড়াতে হবে। আর বিক্রিয়াটির চাপ কমানো যাবে না, বিক্রিয়াটির চাপ অবশ্যই বাড়াতে হবে। একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটি অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। সাম্যাবস্থায় X2 গ্যাস প্রবেশ করালে কি হবে? সাম্যাবস্থায় যদি আমরা X2 গ্যাস প্রবেশ করাই, তাহলে সাম্যাবস্থার অবস্থান সম্মুখ দিকে সরে যাবে। হ্যাঁ এটা ঠিক আছে, সাম্যাঙ্কের কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই, উৎপাদন হ্রাস পাবে, এটা ভুল। সঠিক উত্তর হবে ক। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসির সম্পর্ক কত? এটা আমরা কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন এই ফর্মুলা ফেললে হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে হলো খ, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আর টি স্কয়ার -2। আচ্ছা, একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটি সাম্য বিক্রিয়াটিতে কি হবে? সাম্য বিক্রিয়াতে কেপির একক পারিটিএম, হ্যাঁ ঠিক আছে, কেপির একক ঠিক আছে। কেসি ইজ ইকুয়াল টু কেপি ইনটু আর টু দি পাওয়ার আর টি, এটাও ঠিক আছে। তাপমাত্রার পরিবর্তে কেপির মান পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে হলো 1 2 3। পরবর্তী প্রশ্ন, সাম্য বিক্রিয়াটিতে Ab3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। আচ্ছা, যেহেতু তাপমাত্রা কি আছে, ডেল এইচ এর মান আছে নেগেটিভ, অর্থাৎ বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি করতে পারবো না, প্রথমটা ভুল। সঠিক উত্তর হবে 2 এবং 3। PCl5 থেকে এটা উৎপন্ন হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 atm চাপে PCl5 80% বিয়োজিত হয়। উদ্দীপকে কেপি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে আলফার মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে কত? 80%, 80% দেওয়া আছে আমাদের আলফার মান। তো PCl5 এর বিক্রিয়া আমরা এর আগে একটা শর্টকাট দেখেছিলাম। তো বিক্রিয়াটি শর্টকাট কি? বিক্রিয়াটি শর্টকাট হলো আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। আলফার মান অবশ্যই হবে 0.8, পার্সেন্টকে আমরা দশমিকে নিয়ে নিব, 0.8।
তাহলে আমরা যদি এটা করি, আমাদের পির মান দেওয়া আছে কত? পির মান দেওয়া আছে হলো 3 atm, তাহলে সঠিক উত্তর হবে হলো 5.33। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের ক্ষেত্রে Cl2 এর আংশিক চাপ আমরা এটা বের করতে পারবো অবশ্যই। PCl5 এর মোল ভগ্নাংশ, চাপ বৃদ্ধি করলে PCl5 এর উৎপাদ কমে যাবে। সঠিক উত্তর তিনটি হবে, এটা আমরা অবশ্যই করে দেখব। বিক্রিয়াটিতে অনুবন্ধী ক্ষারক কোনটি? বিক্রিয়াটিতে অনুবন্ধী ক্ষারক কোনটি হবে? বিক্রিয়াটিতে অনুবন্ধী ক্ষারক হবে হলো এটা CH3COO-, অর্থাৎ একটা H কমে যাবে, আর অ্যাসিড হলে একটা H বেড়ে যেত। উদ্দীপকের অম্লের ঘনমাত্রা দেওয়া আছে, বিয়োজন মাত্রাও দেওয়া আছে, কে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা জানি আলফা ইকুয়াল টু √KA/C, এখান থেকে আমরা সরাসরি কে এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে কে কত হবে? আলফা স্কয়ার ইনটু সি, এটা করলে হবে হলো ক নাম্বার উত্তর। বিক্রিয়া দেওয়া আছে, অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু প্লাস তাপ দেওয়া আছে। বিক্রিয়াটির তাপমাত্রা কমালে কি হবে? যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা কমালে অবশ্যই আমাদের উৎপাদ বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখি সঠিক উত্তর কি হয়। বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, গ নাম্বার সঠিক উত্তর। উদ্দীপকের বিক্রিয়াটির জন্য কেপির একক কোনটি হবে? কেপির একক তোমরা বের করবে, অবশ্যই উপরে যাবে হলো উৎপাদ প্রথমে, আর সহগটা পাওয়ার হয়ে যাবে, নিচে যাবে বিক্রিয়ক, সহগটা পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা করি, তাহলে আমরা সঠিক উত্তর পাবো হলো পার এটিএম, atm টু দি পাওয়ার -1। দ্রবণ 1, এই যে দ্রবণ 1, দ্রবণ 1 এর পিএইচ কত সেটা বলছে আমাদের। দ্রবণ 1 এর পিএইচ আমরা অনেকবার বের করেছি, প্রথম পর্বেই আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। পিএইচ সমান কত হবে? যেহেতু এটা অ্যাসিড, তাহলে পিএইচ সরাসরি বের করা সম্ভব। তাহলে মাইনাস লগ √, যেহেতু এটা দুর্বল অ্যাসিড, তাহলে KA ইনটু সি, এটি করলে আমরা পেয়ে যাব আমাদের কে এর মান দেওয়া আছে 6.8 × 10⁻⁴, আর আমাদের ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোল। তাহলে আমরা ক্যালকুলেটরের মানটি বসিয়ে দিই, ক্যালকুলেটরের মানটি বসিয়ে দিলে সঠিক উত্তর পাবো হলো 2.58। দ্রবণ 1 এবং দ্রবণ 2 পরস্পর মিশ্রিত করলে কি হবে? দ্রবণ 1 এবং দ্রবণ 2 পরস্পরকে মিশ্রিত করলে এইচ এর দ্রাব্যতা হ্রাস পাবে। হ্যাঁ, যেহেতু এখানে একটা সমায়ন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, এখানে একটা এ আছে, A- আয়ন আছে, এখানেও A- আয়ন উৎপন্ন হয়েছে, অর্থাৎ সমায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পাবে। ঠিক আছে, মিশ্রণটির প্রকৃতি অম্লীয় হবে, আমরা দেখব কোনটি লিমিটিং বিকারক, কোনটি অবশেষে থাকে। যদি অম্ল বেশি থাকে তাহলে অবশ্যই অম্লীয় হবে। মিশ্রণটির পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম। আমরা যদি এটি সলভ করি, তাহলে আমরা পাবো এটি একটি বাফার দ্রবণ। যেহেতু একটি বাফার দ্রবণ, তাহলে এটি অবশ্যই পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম। তাহলে সঠিক উত্তর হবে 1, 2, 3। পরবর্তী প্রশ্ন, একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটি অবশ্যই ΔH যেহেতু ঋণাত্মক, ΔH ঋণাত্মক হওয়ার কারণে আমাদের বিক্রিয়াটি অবশ্যই তাপ উৎপাদী। সাম্যাবস্থায় বিক্রিয়াটির কেপির একক এটিএম দেওয়া আছে। কেপির একক কেটিএম হয়, দেখো উপরে হলো এটিএম স্কয়ার, নিচে যাবে হলো এটিএম স্কয়ার ইনটু এটিএম কিউব। তাহলে এটিএম স্কয়ার উপরে আর নিচে এটিএম কিউব, তাহলে জিনিসটা হয় পার এটিএম, নট এটিএম। তাহলে সঠিক উত্তর হবে হলো 2 এবং 3। সাম্য বিক্রিয়াটিতে AB3 এর উৎপাদ বৃদ্ধি পাবে। যেহেতু এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু আমাদের উৎপাদ বৃদ্ধি পাবে না। তাহলে প্রথম 1 নাম্বার যেটি আছে সেটি ভুল, তাহলে সঠিক উত্তর হবে হলো 2 এবং 3। পরবর্তী প্রশ্ন দেখি, 50 ml, লেখাগুলো মুছে দিই আমরা। 50 ml 0.18 মোল CH3COOH দ্রবণে 60 ml এত মোল
দ্রবণ যোগ হলো, উদ্দীপকে অতিরিক্ত থাকবে। তো আমরা এটাকে 1 মোল আকারে নিয়ে নিতে পারি। এটা কত হবে? 50 ml 0.18 মোলকে আমরা লিখতে পারি 50 ইন্টু 0.18 9 ml 1 মোল। আমরা লিখতে পারি 9 ml 1 মোল CH3COOH। আর 60 ml 0.1 মোলকে আমরা লিখতে পারি 60 ইন্টু 0.1 6 ml 1 মোল NaOH। যেহেতু বিক্রিয়ায় 1 মোল 1 মোল বিক্রিয়া করে, তাহলে ঠিক সমপরিমাণে প্রয়োজন হবে। দেখো এখানে কম আছে, কি NaOH কম আছে, তাহলে এটি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে। তাহলে দ্রবণে অতিরিক্ত কি থাকবে? দ্রবণে অতিরিক্ত থাকবে হলো 9 - 6 অর্থাৎ 3 ml 1 মোল CH3COH। এখন 3 ml 1 মোলকে আমার প্রকৃত ঘনমাত্রায় নিতে হবে। প্রকৃত ঘনমাত্রায় নিলে আমরা পাবো হলো 3 × 1, নিচে হবে হলো টোটাল আয়তন 50 ml নিয়েছিলাম, প্লাস নিয়েছিলাম হলো 60 ml। তাহলে আমরা পাবো হলো প্রকৃত ঘনমাত্রা যদি পাই 3 ml। আমাদের প্রকৃত ঘনমাত্রা নাও লাগবে না, এখানে সরাসরি আনসারই আছে 3 ml 1 মোল। তাহলে সঠিক উত্তর হবে 3 ml 1 মোল। উদ্দীপকের দ্রবণে সামান্য পরিমাণ H2SO4 যোগ করলে কি ঘটবে? এখানে একটি অ্যাসিডের দ্রবণ রয়ে গেছে, এখানে যদি H2SO4 আমরা যোগ করি তাহলে কি হবে? তাহলে আমরা জানি এটা একটি বাফার দ্রবণ হয়ে যাবে, অম্লীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে অবশ্যই pH স্থির থাকবে। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের এর জন্য প্রযোজ্য হলো, এর জন্য কোনটি প্রযোজ্য? এর জন্য প্রযোজ্য হলো এটি এর জন্য আচ্ছা, নেসলার দ্রবণে বাদামি বর্ণ অধক্ষেপ তৈরি করে, ঠিক আছে। এর আকৃতি চতুস্থলীয়, এটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 2। উদ্দীপকের OH - আয়নের গাঢ়ত্ব দেওয়া আছে, pH নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ ঘনত্ব দেওয়া আছে, আমাদের pH নির্ণয় করতে হবে। pH-টা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে পারি? pH = কি লিখবো? যেহেতু OH আছে তাহলে pH সরাসরি নির্ণয় করা যাবে না, এজন্য আমাদের আগে একটা 14 আনতে হবে। মূলত 14 থেকে সেটি বিয়োগ হবে মানটি, তাহলে 14 প্লাস লগ আমাদের যা মান আছে 0.02। তাহলে আমরা এটার pH কত পাবো? তাহলে দেখি আমরা pH কত আসে, প্লাস লগ 0.02, তাহলে pH আসে হলো আমাদের 12.3। সঠিক উত্তর হবে খ। ধন্যবাদ ক্লাসটি ধৈর্য সহকারে করার জন্য। আমাদের পরের ক্লাসে তোমাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলো করবে। এজন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখো, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।